বেঙ্গালুরুর সকাল, মহাটেকে হঠাৎ সাইবার হামলা শুরু। পুরো সিস্টেম লাল সতর্কবার্তায় ভরে গিয়েছিল। আপনি কি বিশ্বাস করবেন, যদি কোনো ধনী এবং অহংকারী সিইও রাগের মাথায় এটা বলে দেন, যদি তুমি সিস্টেম বাঁচিয়ে নাও, আমি তোমার স্ত্রী হব। ২০ বছর বয়স, N4, এবং তারপর ভাগ্য এমন খেলা খেলল যে এক সাধারণ টেকনিশিয়ান পুরো সাম্রাজ্যকে পতন থেকে বাঁচিয়ে নিল। আজকের এই গল্প শুধু প্রযুক্তির নয়, এটি অহংকার, সংগ্রাম এবং মানবিক সাহসের সংঘাত। আর বিশ্বাস করুন, আগে যা হয়েছিল তা কেউ স্বপ্নেও ভাবেনি। যদি আপনি এমন গল্প পছন্দ করেন যা হৃদয় ছুঁয়ে যায় এবং সারা রাত ভাবতে বাধ্য করে, তবে এই ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার একটি ক্লিক আমাদের আরও এমন গল্প আনার শক্তি দেয়। নিচের কমেন্টে অবশ্যই জানাবেন আপনি এখন কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এটি দেখার সময় কি করছেন। আপনার একটি ছোট লাইনও আমাদের জন্য অনেক গুরুত্ব রাখে। দক্ষিণ ভারতের হালকা শীতের সকাল ছিল। বেঙ্গালুরুর আকাশ ধূসর নীল, ঠান্ডা হাওয়া ধীরে ধীরে গাছের পাতাগুলোকে দুলিয়ে চলছিল। কিন্তু সেই শান্ত সকালের মাঝে মান্যতা টেক পার্কের উঁচু মহাদেব টেক টাওয়ারের ২৩তম তলায় পরিবেশ ছিল একদম উল্টো। দম বন্ধ করা, অস্থির এবং বিপদে ভরা। মহাটেক সলিউশনসের কন্ট্রোল রুমের মতো সেই বিশাল জায়গায় বড় বড় মনিটর লাল রঙে জ্বলছিল। অ্যালার্ম অনবরত চিৎকার করছিল। সিস্টেম ব্রিচ ডিটেক্টেড, ডেটা সেন্টার আন্ডার অ্যাট্যাক। কোম্পানির সিইও কাব্য মেহরা কাচের দেওয়ালের সেই ঘরের মাঝে দাঁড়িয়েছিলেন। তার চেহারার দৃঢ়তা ও আত্মবিশ্বাসের পেছনে আজ এক অব্যক্ত আতঙ্ক লুকিয়েছিল। মাসের পর মাস কঠোর পরিশ্রম, কোটি কোটি টাকার প্রজেক্ট এবং শত শত কর্মচারীর ভবিষ্যৎ সব কিছু বাজি ছিল। আইটি টিম পাগলের মতো কিবোর্ডে হাত চালাচ্ছিল, কিন্তু প্রতিটা চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল। ফায়ারওয়াল ভেঙে পড়ছিল, সার্ভারগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। কাব্যের কড়া কণ্ঠস্বর ঘরে প্রতিধ্বনিত হল, তোমাদের এত বেতন দিই আর কেউ একজনও এই অ্যাটাক রুখতে পারছ না? কর্মচারীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারোর উত্তর দেওয়ার সাহস হচ্ছিল না। বাইরে থেকে দেখা কাব্যের কঠোরতা আজ আরও ভয়ানক লাগছিল। আর তখনই দরজাটা হালকা করে খুলল। ধূসর রঙের ফিকে ইউনিফর্ম পরা, হাতে সাফাই করার কিট নিয়ে অর্জুন কুমার ভেতরে এলো। পুরো ঘরের নজর তার ওপর আটকে গেল। এক সাধারণ অফিস বয়, এমন এক ছেলে যাকে সিনিয়র টিম কখনো গুরুত্ব সহকারে নেয়নি। কিন্তু সেই মুহূর্তে অর্জুনের চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সে ধীর অথচ পরিষ্কার শব্দে বলল, ম্যাডাম, আপনি যদি চান তবে আমি একবার সিস্টেমটা দেখতে পারি। ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে গেল এবং এখান থেকেই এক অকল্পনীয় গল্প শুরু হতে চলল। মহাদেব টেক টাওয়ারের ২৩তম তলায় যেন কেউ পলক ফেলার আগেই সব বাতাস শুষে নিয়েছিল। অর্জুনের সেই শান্ত বাক্যটি বাতাসকে চিরে বেরিয়ে এলো। ঘরের মানুষেরা হঠাৎ হেসে উঠল। কেউ চোখ ঘুরালো, কেউ নিজের সঙ্গীকে কনুই দিয়ে গুঁতো মারল, কেউ নিচু স্বরে বলল, এটাও কম কৌতুক নয়, অফিস বয় এখন সার্ভার বাঁচাবে। কিন্তু অর্জুনের চেহারা কোনো প্রতিক্রিয়া ছাড়াই স্থির রইল, যেন তার পৃথিবী এই উপহাসের অনেক উপরে বা অনেক দূরে। কাব্য মেহরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। তার হিল জুতোর শব্দ ঘরে কোনো আদেশের মতো বাজছিল। তিনি অর্জুনকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, যেন ওজন করছেন যে এই রোগা পাতলা ছেলেটি আসলে কোন সাহসে আইটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা বলছে। তুমি সিস্টেম দেখতে পারো? তার স্বরে ঠান্ডাও ছিল, আবার বিদ্রূপও। অর্জুন মাথা নিচু না করেই বলল, জি ম্যাডাম, আমি আগে ইঞ্জিনিয়ারিং পড়তাম, আইটি ৩য় বর্ষ পর্যন্ত। তিনি আর কিছু জিজ্ঞেস করতে চাইলেন না, কিন্তু অর্জুন নিজেই থেমে গিয়ে ধীরে ধীরে যোগ করল, বাড়ির অবস্থার কারণে পড়া ছেড়ে দিতে হয়েছিল। ঘরে প্রথমবার হাসি থেমে গেল। কেউ আশা করেনি যে এই সাধারণ ছেলেটির ভেতর এমন গল্প চাপা থাকবে। কাব্য এক ব্যঙ্গাত্মক হাসির সাথে বললেন, ঠিক আছে অর্জুন, যদি এতই সাহস থাকে তবে সুযোগ দিচ্ছি, কিন্তু যদি ব্যর্থ হও আজই চাকরি শেষ। অর্জুন চোখের পলক না ফেলে বলল, ঠিক আছে ম্যাডাম। কাব্য তারপর নিজু স্বরে বললেন, যা কোনো ধারালো ছুরির মতো শোনাল, আর যদি সফল হও তবে যা চাইবে তাই দেব, এমনকি আমার বিয়ের প্রস্তাব হলেও। পুরো ঘর থমকে গেল, কেউ ফিসফিস পর্যন্ত করল না। সবার নজর অর্জুনের দিকে ছিল। সে কি ভয় পেয়ে যাবে নাকি অভিযোগ করবে? কিন্তু অর্জুন শুধু গভীর শ্বাস নিল এবং বলল, ম্যাডাম, আমি পুরস্কারের জন্য নয়, শুধু সুযোগের জন্য চেষ্টা করছি। সে সার্ভার কনসোলের দিকে এগিয়ে গেল।
তার হাঁটাচলায় কোনো সংকোচ ছিল না, বরং সেই সাবধানতা ছিল যা কোনো পুরনো স্বপ্নকে আবার ছোঁয়ার আগে আসে। সে স্ক্রিন খুলল, কিছুক্ষণ শান্ত চোখে লকগুলো পড়তে থাকল, যেন কোনো ডাক্তার রোগীর নাড়ির স্পন্দন শুনছেন। তারপর সে একে একে প্যানেল খুলতে শুরু করল। আইটি ইঞ্জিনিয়াররা অবাক হয়ে দেখছিলেন। তাদের মনে হয়েছিল অর্জুনের প্রতিটি পদক্ষেপে আনাড়ি ভাব থাকবে, কিন্তু তার আঙুলগুলো কোমল অথচ বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে কোড ও সেটিংসের মাঝে ঘুরছিল। হঠাৎ এক নতুন অ্যালার্ম বাজল, ফাইন্যান্স সার্ভার ক্রিটিক্যাল। ইঞ্জিনিয়াররা ঘাবড়ে গেলেন, কারো হাত থেকে কাগজ পড়ে গেল, কেউ মাথা চেপে ধরলেন। অর্জুন পেছন না ফিরেই ধীরে থেকে বলল, একটু সময় দিন, আমি একটা পুরনো লেয়ার ট্রেস করছি। কাব্যের ভ্রু কুঁচকে গেল। এই ছেলেটা ঘাবড়াচ্ছে না কেন? সে জানল কি করে কোথায় দেখতে হবে। 5 মিনিট পর অর্জুন লগগুলোর মাঝে এক অদ্ভুত প্যাটার্ন খুঁজে পেল, এমন কিছু যা এখন পর্যন্ত টিমের নজর এড়িয়ে গিয়েছিল। সে স্ক্রিনের আরও কাছে ঝুঁকে পড়ল, কিছু লাইনের ওপর আঙুল থামিয়ে প্রায় ফিসফিস করে বলল, এটা তো পুরনো আর্কিটেকচারের ব্যাকডোর, সম্ভবত কোম্পানির শুরুর দিনগুলোর। সেই মুহূর্তে কাব্যের শ্বাস যেন আটকে গেল। দুনিয়ার শোরগোড়ে, ঘরের উত্তেজনা সব গলে যেতে থাকল। তার প্রথমবার মনে হল এই ছেলেটা নিছক একজন অফিস বয় নয়, এর মধ্যে অন্য কিছু আছে, এমন কিছু যা তিনি কখনো দেখার চেষ্টাই করেননি। আর সেই মুহূর্তেই, সেই শীতের সকালে অর্জুন কুমার মহাটেকের ভবিষ্যৎ এবং নিজের জীবন উভয় পরিবর্তনের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছিল। অর্জুন কিছুক্ষণ স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। ঘরের অস্থিরতা তার চারপাশে কোনো ধোঁয়াটে হাওয়ার মতো ঘুরছিল, কিন্তু তার চোখ শুধু কোডের সেই জটিল লাইনগুলো দেখছিল, যেগুলোর মাঝে কোথাও না কোথাও হামলার রহস্য লুকিয়েছিল। সে কোনো তাড়াহুড়ো ছাড়াই অত্যন্ত গভীর মগ্নতার সাথে একে একে লগের স্তর খুলতে থাকল। টিমের ইঞ্জিনিয়াররা এখন আর হাসছিলেন না, তাদের চেহারায় দ্বিধা, বিস্ময় আর হালকা আশার এক মিশ্র ভাব ছিল। কাব্যে মেহরা তার পেছনে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ আগে তার মুখ রাগে জ্বলছিল, কিন্তু এখন তার দৃষ্টিতে এক অন্যরকম কৌতূহল ছিল। কোন অফিস বয় এভাবে কোড পড়তে পারে? কোন ছেলে এমন শান্তিতে কাজ করতে পারে যখন পুরো সিস্টেম লাল পতাকা দেখাচ্ছে? হঠাৎ এক তীব্র সতর্কবাণী বাজল, ফাইন্যান্স সার্ভার আনস্টেবল। এটি পুরো ঘরে ভয়ের লহর বইয়ে দিল। সিএফও বিক্রম দেশাই ঘাবড়ে গিয়ে বললেন, ম্যাডাম, যদি এখনই এটা ডাউন হয় তবে বিশাল ক্ষতি হবে। কাব্যের চেহারায় টান টান উত্তেজনা ফুটে উঠল, কিন্তু অর্জুন পেছন না ফিরেই বলল, 1 মিনিট দিন, আমি এই হামলার গতিপথ বোঝার চেষ্টা করছি। সে নিজের চেয়ারটি একটু এগিয়ে নিল এবং লগগুলো আবার পড়তে শুরু করল। কিছুক্ষণ তার চেহারায় গভীর গাম্ভীর্য ছেয়ে রইল, যেন সে কোনো পুরনো ধাঁধা মনে করার চেষ্টা করছে। কিছু মিনিট পর সে এক অস্বাভাবিক প্যাটার্ন দেখতে পেল, এমন এক ডেটা ট্রেল যা নতুন সিকিউরিটি লেয়ারে পাওয়া যায় না। সে ধীরে থেকে বলল, এই ট্রাফিক, এটি পুরনো আর্কিটেকচার লেয়ারের দিকে যাচ্ছে, সম্ভবত সেই অংশটি যা কোম্পানির শুরুর দিনগুলোতে তাড়াহুড়ো করে বানানো হয়েছিল। কাব্যের শ্বাস আটকে গেল। এটি সেই সিস্টেম ছিল যা প্রথম বছরে আপডেটের অভাবে কিছু জায়গায় অসম্পূর্ণ রেখে দেওয়া হয়েছিল। তিনি চেরও মেনে নিতে পারছিলেন না যে এক অফিস বয় সেই জায়গাগুলো খুঁজে বের করেছে যেখানে তার প্রফেশনাল টিমের নজর পর্যন্ত যায়নি। অর্জুনের আঙুলগুলো দ্রুত কিবোর্ডে চলতে শুরু করল। সে একটি ছোট মডিউলকে আইসোলেট করল এবং তারপর বলল, অ্যাটাক এই দুর্বল অংশ থেকেই ভেতরে এসেছে। যদি এখন এটাকে বন্ধ করা যায় তবে বাকি সিস্টেম স্থিতিশীল হয়ে যাবে। কাব্য প্রথমবার তার দিকে ভরসার নজরে তাকালেন। তিনি এখন আর আদেশ নয়, বরং প্রত্যাশা নিয়ে বললেন, তুমি কি এটা থামাতে পারো অর্জুন? অর্জুন কিছু কমান্ড টাইপ করল, তারপর গভীর শ্বাস নিয়ে শেষ কোড রান করল। স্ক্রিনটি এক মুহূর্তের জন্য ঝিলিক দিল এবং তারপর ধীরে ধীরে হলুদ থেকে সবুজ রঙে বদলাতে শুরু করল। পুরো ঘর জুড়ে ছড়িয়ে থাকা উত্তেজনা এখন যেন হাওয়ায় মিশে গেল। কেউ কাঁপানো গলায় বলল, মডিউল স্টেবল, সিস্টেম বেঁচে গেছে। কাব্য চোখ বন্ধ করে নিলেন। এটি শুধু একটি প্রযুক্তিগত জয় ছিল না, এটি তার অহংকারে লাগা প্রথম ফাটল ছিল। অর্জুন চেয়ারে হালকা গা এলিয়ে দিল। সে ক্লান্ত ছিল না, কিন্তু তার চোখে এমন এক ভাব ছিল যেন সে কোনো পুরনো স্বপ্নকে মুহূর্তের জন্য ছুঁয়ে ফেলেছে। ঘরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এখন তাকে সেভাবে দেখছিল না যেভাবে কিছুক্ষণ আগে দেখছিল। আর কাব্য, তিনি নিজেকে বোঝাতে পারছিলেন না যে এই সাধারণ দেখতে ছেলেটির মধ্যে এমন কি আছে যা তাকে অনবরত অবাক করছে। বেঙ্গালুরুর সেই শীতের সকালে, যেখানে বাইরে রোদ ধীরে ধীরে কাচের জানলায় নামছিল,
ঠিক সেই সময়ে মহাটেকের ভেতরে এক পরিবর্তন জন্ম নিয়েছিল। সার্ভার বেঁচে গিয়েছিল, কিন্তু তার থেকেও বেশি কাব্য মেহরার চিন্তা, তার ব্যবহার এবং সম্ভবত তার পুরো পৃথিবী এখন ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। ফাইন্যান্স সার্ভার স্থিতিশীল হতেই ঘরে কিছুটা স্বস্তির বাতাস বইল, কিন্তু কারও এই ভুল ধারণা ছিল না যে সংকট কেটে গেছে। প্রতিটি ইঞ্জিনিয়ার এখনও নিজের চেয়ারে উত্তেজনা ভরা দৃষ্টিতে লগ দেখছিলেন। মহাটেক টাওয়ারের 23তম তলায় শোরগোল কম থাকলেও পরিবেশ এখনও ভারী ছিল, যেমন কোনো ঝড়ের চোখের মাঝে দাঁড়িয়ে থাকলে হয়, যেখানে কিছুক্ষণ শান্তির পর আবার ছাপটা আসার সম্ভাবনা পরিষ্কার দেখা যায়। ঘরে এই শান্তিকে সবচেয়ে বেশি অনুভব করছিলেন দুইজন মানুষ, কাব্য মেহরা এবং অর্জুন কুমার। অর্জুন মেশিনগুলোর মাঝে ঘুরছিল, স্ক্রিন রিসেট করছিল, কেবল চেক করছিল এবং অনবরত সিস্টেমের নাড়ি টিপে দেখছিল। তার হাঁটাচলায় ক্লান্তি কম, দায়িত্ব বেশি ছিল। যখন সে সার্ভারের তাপমাত্রা মনিটরের ওপর ঝুঁকল, তখন তার চোখে সাথে সাথে কিছু গোলমাল ধরা পড়ল। এয়ার কন্ডিশনিংয়ে শব্দ হালকা হয়ে গিয়েছিল। এই ছোট পরিবর্তন প্রশিক্ষিত মানুষের নজর থেকেও এড়িয়ে যায়, কিন্তু সার্ভার রুমে এর মানে বড় বিপদ, কারণ তাপমাত্রা বাড়লেই মেশিনগুলো নিজেদের বন্ধ করে দেয় এবং পুরো সিস্টেম ভেঙে পড়তে পারে। অর্জুন দ্রুত বলল, আমাদের ইনফ্রাস্ট্রাকচার টিমকে অ্যালার্ট করতে হবে ম্যাডাম। যদি কুলিং থেমে যায় তবে বাকি রাতের পরিশ্রম বৃথা হয়ে যাবে। কাব্য মাথা নাড়লেন, কোনো অহংকার ছাড়াই। এটি প্রথমবার ছিল যখন তিনি অর্জুনকে একজন কর্মচারীর মতো নয়, বরং একজন সহকর্মীর মতো শুনলেন। কিছু মিনিট পর তিনি তার কাছে এলেন এবং গলায় প্রথমবার নরম ভাব ফুটে উঠল। অর্জুন, তুমি আজ যা দেখলে, যা করলে, তা আমাদের অনেক সিনিয়র ইঞ্জিনিয়ারও ভাবতে পারেননি। তুমি এত শান্ত থাকো কিভাবে? এত চাপ, আর তুমি কখনো ঘাবড়ালে না। অর্জুন তার দিকে তাকালো, এবার কোনো দ্বিধা ছাড়া, কোনো ভয় ছাড়া। ম্যাডাম, ঘরের মুশকিল যখন রোজ সামনে দাঁড়িয়ে থাকে, তখন অফিসের ভয় ততটা ভয়ানক লাগে না। আমার মা ঘর চালান, বাবা 2 বছর ধরে বিছানায়। পড়াশোনা তাই ছাড়তে হয়েছে, কিন্তু তখনও আমি ভাঙিনি। তাহলে এখন কেন ভাঙব? সে কথা বাড়াল না, শুধু এটুকুই বলল যাতে কাব্য তার ভেতরের পৃথিবীর প্রথম দরজাটা দেখতে পান। আর এই ছোট সত্য কাব্যকে মুহূর্তের জন্য মৌন করে দিল। তিনি বুঝতে পারছিলেন না যে এই ছেলেটি, যে এখন পর্যন্ত তার সামনে শুধু একজন অফিস বয় ছিল, এত গভীরতা কোথায় লুকিয়ে রেখেছিল। সম্ভবত তিনি তাকে কখনো দেখার চেষ্টাই করেননি। ঘর ধীরে ধীরে আবার ব্যস্ত হতে শুরু করল, কিন্তু কাব্যের চোখ এখনও অর্জুনের চেহারায় লেগে থাকা কোনো অদৃশ্য ভাব পড়ার চেষ্টা করছিল। এমন এক ভাব যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সম্ভবত সেই সব বছরে তিনি প্রতিভাকে শুধু পদ আর জাঁকজমক দিয়ে মেপেছিলেন। আর তখনই হঠাৎ এক তীব্র সতর্কবাণী বেজে উঠল। এবার কোড লাল হয়ে জ্বলল না, কিন্তু নেটওয়ার্ক ট্রাফিক মিটার এক অস্বাভাবিক উল্লম্ঘন দেখাচ্ছিল। ইঞ্জিনিয়াররা চমকে মনিটরের দিকে ঝুঁকলেন। কাব্যের বুক যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। এর মানে কি? অর্জুন ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে সেই গভীর চমক ফিরে এসেছিল, এক সতর্কতা, এক তৎপরতা, যেন সে জানে যে এটি কোনো বড় কিছুর শুরু। মাহাটেকের সেই ঠান্ডা রাতে, যেখানে বাইরের বেঙ্গালুরুর হাওয়া একদম শান্ত ছিল, সেখানেই ঘরের ভেতরে এক নতুন ঝড় আকার নিচ্ছিল, আর অর্জুন কুমার আবার তার প্রথম দেওয়াল হতে যাচ্ছিল। নেটওয়ার্ক ট্রাফিক মিটার যে গতিতে উপরে যাচ্ছিল, তার ওঠানামা কোনো অজানা ঝড়ের মতো লাগছিল। অর্জুনের নজর স্ক্রিনে আটকে ছিল। সে প্রায় 3 মিনিট ধরে অনবরত লগের স্তর উল্টে যাচ্ছিল, প্রতিটা লাইনকে সাবধানতার সাথে দেখছিল, যেন কোনো রহস্যের ফাটল খুঁজছে। ঘরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চুপ ছিল, কারোর আঙুল কিবোর্ডে থাকলেও কেউ চাপ দিচ্ছিল না। সবার নজর এখন অর্জুনের ওপর। কাব্য ধীরে ধীরে তার কাছে এলেন, তার শ্বাসপ্রশ্বাসও যেন প্রতিটি অ্যালার্টের সাথে ওঠানামা করছিল। তিনি জিজ্ঞেস করলেন, অর্জুন, এই ট্রাফিক এত হঠাৎ কেন বাড়ছে? অর্জুন চোখ সরাল না। কোডের উজ্জ্বল আলোয় তার মুখ আরও গম্ভীর দেখাচ্ছিল। ম্যাডাম, এটি বাইরের অ্যাটাকের মতো নয়, এটি ভেতরের কোনো রাস্তা দিয়ে আসছে, যেন কেউ আমাদের দেওয়ালের ভেতর থেকে দরজা খুলে দিচ্ছে। ঘরে এক হিমশীতল লহর বয়ে গেল। ভেতর থেকে কেউ একজন খুব নিচু স্বরে এটা বলল। অর্জুন এখন পর্যন্ত একটাও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেয়নি। সে অনবরত প্যাটার্ন ট্রেস করছিল এবং ধীরে ধীরে একটি মেশিনের কার্যকলাপ বাকি সব কিছুর থেকে আলাদা হয়ে ফুটে উঠল। সে কাব্যকে সংকেত দিল, ম্যাডাম, এই সিস্টেম থেকে অস্বাভাবিক প্যাকেটস বেরোচ্ছে, এটি সাধারণ কার্যকলাপ নয়। আরও কিছু সেকেন্ড সে ডেটা দেখল, তারপর ধীরে থেকে নাম পড়ল, সমীর এম, ডেস্ক 17। অনেকেই একসাথে দীর্ঘশ্বাস ফেলল।
সমীর মালহোত্রা, টিমের শান্ত বুদ্ধিমান এবং বেশিরভাগ সময় একাকী কাজ করা ইঞ্জিনিয়ার। কিন্তু অর্জুন সাথে সাথে স্পষ্ট করল, ম্যাডাম, এটা জরুরি নয় যে সমীর নিজেই এটা করেছে। হতে পারে তার মেশিন রিমোট অ্যাক্সেস দিয়ে ব্যবহার করা হচ্ছে। আমাদের একে শুধু সন্দেহজনক মনে করে চেক করা উচিত, দোষী সাব্যস্ত করা ঠিক হবে না। কথা বলতেই কাব্যের চোখে কিছুটা স্বস্তি নামল। সমীর বছরের পর বছর কোম্পানিতে ছিল, যে কোনো পরীক্ষা করার আগেই তাকে অপরাধী মনে করা তার নীতির বিরুদ্ধে ছিল। অর্জুন পরিস্থিতি শান্ত রাখল এবং এই গাম্ভীর্য ঘরের মানুষদেরও কিছুটা স্থির করল। সে সাথে সাথে সেই মেশিনে রিমোট লগ করতে শুরু করল। স্ক্রিনে কিছু অদ্ভুত কমান্ড দেখা যাচ্ছিল, এমন স্ক্রিপ্ট প্যাটার্ন যা সাধারণ ইঞ্জিনিয়াররা ছোঁয় না। কাব্য চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, এই স্ক্রিপ্ট কি সিস্টেমকে ভেতর থেকে খোলার চেষ্টা করছে? অর্জুন ধীর স্বরে বলল, মনে তো তাই হচ্ছে, তবে এখনও নিশ্চিত নয়। এটাও সম্ভব যে কোনো বাইরের ব্যক্তি সমীরের আইডি ব্যবহার করছে। কাব্য ঝট করে মাথা তুললেন, যেন প্রথমবার তিনি বুঝতে পারলেন যে এই যুদ্ধে শত্রু দুই দিক থেকেই হতে পারে, বাইরে থেকেও, আবার ভেতরের দুর্বলতার সুযোগ নিয়েও। অর্জুন মেশিনটিকে আইসোলেট করতে শুরু করল। তখনই স্ক্রিনে এক নতুন উজ্জ্বলতা দেখা গেল, কিন্তু এবার তা গতানুগতিক লাল সতর্কতা ছিল না। এটি ছিল একটি ভাঙা ডেটা স্ট্রিম, যা তখনই হয় যখন কোনো স্ক্রিপ্ট অনেকগুলো স্তরকে একসাথে ভেদ করার চেষ্টা করে। অর্জুনের চেহারা গম্ভীর হয়ে গেল। ম্যাডাম, এটি কোনো টেস্ট নয়, এটি হামলার দ্বিতীয় পর্যায়। কেউ বাইরে বসে এখন পুরো শক্তি দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। কাব্যের মন ভারাক্রান্ত হয়ে গেল। তিনি জানলার দিকে নয়, বরং স্ক্রিনে দৌড়াতে থাকা সেই লাইনগুলোর দিকে তাকিয়েছিলেন। তার মনে হলো যেন কেউ কোম্পানির রগে বিষ ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ঘরে নিস্তব্ধতা আবার নেমে এলো। প্রতিটি ইঞ্জিনিয়ারের আঙুল বাতাসে থমকেছিল। কেউ জানত না পরবর্তী 5 মিনিটে কি ভেঙে পড়তে পারে। মহাটেকের সেই রাতে বাইরের রাস্তাগুলো শান্ত ছিল, কিন্তু কোম্পানির ভেতরে ঝড় নিজের দ্বিতীয় মোড় নিচ্ছিল, এবং অর্জুন কুমার আবার সেই ঝড়ের সামনে সোজা হয়ে দাঁড়িয়েছিল। ঘরের মেশিনগুলোর হালকা গুঞ্জন আর মানুষের গভীর নিস্তব্ধতা একসাথে ভাসছিল। অর্জুন অনবরত কিবোর্ডে কাজ করছিল। তার চোখ লগের গভীরে ঢুকে যাচ্ছিল। সে যত গভীরে যাচ্ছিল ততই পরিষ্কার হতে থাকল যে এই হামলা আকস্মিক ছিল না। কেউ মাসের পর মাস সিস্টেমের রগগুলো বোঝার চেষ্টা করছিল। কাব্য তার পেছনে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ তার চেহারায় শুধু চিন্তা নয়, বরং গভীর অবিশ্বাস এবং ক্লান্তি ছিল, যেন তার তৈরি পুরো টিমের ওপর কেউ ছায়া ফেলে দিয়েছে। ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে নিচু স্বরে কিছু কিছু বলছিলেন, কিন্তু পরিবেশ এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে তাদের ফিসফিসানিও কাঁপছে বলে মনে হচ্ছিল। অর্জুন না দেখেই সবার কথা থামিয়ে দিল। কারোর নাম দেখে সিদ্ধান্ত নেবেন না। সিস্টেম যে মেশিন থেকে ট্রাফিক পাঠাচ্ছে তা শুধু একটি সংকেত, অপরাধের প্রমাণ নয়। হতে পারে কেউ তার আইডি চুরি করেছে বা মেশিনটি রিমোটলি অ্যাক্সেস করে নিয়েছে। তার শব্দগুলো শান্ত ছিল, কিন্তু ন্যায় ভরা। এটি শুনতেই ঘরে কিছুটা স্থিরতা ফিরে এলো। অর্জুন স্ক্রিনে আরও গভীরভাবে দেখল। টাইম স্ট্যাম্প অনুযায়ী সিস্টেম তখন অ্যাক্টিভ হয়েছিল যখন সমীর অফিসে উপস্থিত ছিল না। এই বিষয়টি পুরো ব্যাপারটিকে জটিল করে দিল। লগগুলো পড়তে পড়তে হঠাৎ সে আরও একটি জিনিস দেখতে পেল। ট্রিগার প্যাটার্নটি ঠিক সেটিই ছিল যা সকালের হামলায় পাওয়া গিয়েছিল। এর মানে পরিষ্কার ছিল, হামলাটি কোঅর্ডিনেটেড ছিল এবং হামলাকারীর কোম্পানির ভেতরের আর্কিটেকচার সম্পর্কে গভীর জ্ঞান ছিল। ঠিক সেই সময়ে দরজা ধীরে থেকে খুলল এবং সমীর ভেতরে এলো। তার হাতে তার ফোন এবং একটি জ্যাকেট ছিল। সে সম্ভবত শুধু নিজের জিনিস নিতে ফিরে এসেছিল। যেমনই সে ঘরের পরিবেশ দেখল, সে থমকে গেল। কি হয়েছে? সবাই আমাকে এভাবে কেন দেখছে? তার গলায় আতঙ্ক নয়, বরং বিভ্রান্তি স্পষ্ট ছিল। কাব্য কোনো অভিযোগ করলেন না। তিনি এগিয়ে গেলেন এবং শুধু এটুকু বললেন, সমীর, তোমার মেশিন থেকে অস্বাভাবিক ট্রাফিক বেরোচ্ছে, আমাদের এটা দেখতে হবে। সমীর অবাক হয়ে গেল। আমার মেশিন থেকে? ম্যাডাম, আমি তো আধা ঘন্টা আগে বাড়ি চলে গিয়েছিলাম। আমার তো এখনই মনে পড়ল যে জ্যাকেটটা এখানেই রয়ে গেছে। তার গলায় সেই সত্যতা ছিল যা শুনে অর্জুনও কিছুটা শান্ত হল। অর্জুন রিমোট লগইন স্ক্রিনটি তার দিকে ঘুরিয়ে দিল। সমীর কোডটি দেখা মাত্রই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা আমার টাইপিং প্যাটার্নের মতো একদমই নয়। এটা তো কেউ আমার ক্রেডেনশিয়াল ব্যবহার করে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। ঘরে আরও এক নিস্তব্ধতা নামল, এবার অভিযোগের নয়, ভয়ের। কেউ ধীর স্বরে বলল, তাহলে কি আমাদের মধ্যে কেউ মাসের পর মাস নজরদারিতে ছিল? অর্জুন মাথা নাড়ল, প্রায় নিশ্চিত যে কোনো বাইরের ব্যক্তি সমীরের অ্যাক্সেস চুরি করেছে। এই হামলা শুধু প্রযুক্তিগত নয়, এর প্রস্তুতি অনেক আগে থেকেই করা হয়েছে। ঠিক সেই সময়ে স্ক্রিনের আলো হালকা নীল হয়ে চমক গেল। কোনো সতর্কতা নেই,
কিন্তু ডেটা স্ট্রিম হঠাৎ ভাঙতে শুরু করল, যেন কোনো স্ক্রিপ্ট নিরাপত্তার দেওয়ালগুলোকে একসাথে ধাক্কা দিচ্ছে। অর্জুন সামনে ঝুঁকে পড়ল, তার চোখ একদম সতর্ক হয়ে গেল। এটি সেই একই সিগনেচার যা সকালের অ্যাটাকে ছিল। এর মানে? কাব্য ধীরে থেকে বললেন, হামলা এখনও শেষ হয়নি, তাই না? অর্জুন গম্ভীরভাবে মাথা নাড়ল। হ্যাঁ ম্যাডাম, এটি শুরুর দ্বিতীয় পর্যায় এবং এখন এটি আমাদের সাথে দ্রুত লড়াই করতে চলেছে। মহাটেকের ভেতরে ভরসা, ভয় এবং অনিশ্চয়তা একই সুতোয় বাধা পড়ে গিয়েছিল। এখন এটি শুধু সার্ভারের লড়াই ছিল না, এটি সেই ছায়াগুলোর সাথে লড়াই ছিল যা কোম্পানিকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছিল। আর সেই লড়াইয়ে অর্জুনকে শুধু সিস্টেম নয়, মানুষের হৃদয়কেও আগলে নিয়ে চলতেছিল। মহাটেকের কন্ট্রোল রুমে সেই রাতে এক অদ্ভুত অস্থিরতা ভেসে বেড়াচ্ছিল। কম্পিউটারগুলোর আলো স্বাভাবিক ছিল, কিন্তু পরিবেশ এত ভারী ছিল যে প্রত্যেকে নিজের শ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছিল। অর্জুন স্ক্রিনের সামনে ঝুঁকেছিল এবং সমীর তার একদম পাশে দাঁড়িয়েছিল। দুজনের চেহারায় একই ধরনের গাম্ভীর্য ছিল, যেন দুই ব্যক্তি একই যুদ্ধে আলাদা আলাদা দিক থেকে লড়তে লড়তে হঠাৎ এক মোর্চায় এসে মিলেছে। সামনে ছড়িয়ে থাকা কোডে অদ্ভুত ধরনের কার্যকলাপ দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শত্রু অনবরত দেওয়ালে ফুটো খোঁজার চেষ্টা করছে। অর্জুন নিচু স্বরে বলল, সমীর, এই প্যাটার্ন দেখো। এটি সেই একই চিহ্ন যা সকালের হামলায় পাওয়া গিয়েছিল, কিন্তু এখন এটি আরও গভীরে ঢুকে পড়েছে। এমন মনে হচ্ছে যে কেউ আমাদের পুরনো নিরাপত্তার ছিদ্রগুলোকে জোড়া দিয়ে এক নতুন পথ বানিয়ে নিয়েছে। সমীর শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। যদি এই স্তরগুলো ভেঙে যায় তবে পুরো কাঠামো টলমল করতে পারে। আমরা এদের আঘাত সরাসরি রুখতে পারব না, আমাদের এদেরই পথ ঘুরিয়ে দিতে হবে। ইঞ্জিনিয়াররা বাইরে থেকে দৌড়ে এসে আপডেট দিচ্ছিলেন। কারোর গলা কাঁপছিল, কারোর ভেঙে পড়ছিল। দ্বিতীয় স্তর ভেঙে গেছে, তৃতীয়টিও দুর্বল হচ্ছে। কাব্য এটি শুনে টেবিল চেপে ধরলেন, যেন অনেক দিনের জমানো আশা হঠাৎ ভারী হয়ে গেল। তিনি অর্জুনের দিকে তাকালেন, তার চোখে শুধু একটি প্রশ্ন ছিল, কোম্পানি বাঁচবে তো? অর্জুন তার দিকে না তাকিয়েই জবাব দিল, ম্যাডাম, চেষ্টা শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে, কিন্তু এই হামলা কোনো সাধারণ হ্যাকারের নয়। এই ব্যক্তি আমাদের মাসের পর মাস পড়ছে, যেন কারোর হাতে ভেতরের প্রতিটি রাস্তার ম্যাপ রয়েছে। ইতিমধ্যে স্ক্রিনে অনেকগুলো লাইন একসাথে ঝিলমিল করে উঠল। কোডের গতি হঠাৎ বেড়ে গেল, যেন কোথাও দূরে বসে থাকা কোনো ব্যক্তি একসাথে অনেকগুলো দরজা ধাক্কা দিতে শুরু করেছেন। সমীর কোনায় ফুটে ওঠা নতুন কার্যকলাপের দিকে নজর দিল। অর্জুন, এটা দেখো। এটা তো এমন যে আমাদেরই লেখা ভাষাকে উল্টে আমাদের ওপরেই চালানো হচ্ছে। কেউ আমাদের টিমের পুরনো কাজের ব্যবহার আমাদের বিরুদ্ধেই করেছে। অর্জুন চোখ কুঁচকে নিল। হ্যাঁ, এই হামলা বুদ্ধিমত্তার সাথে বানানো হয়েছে। এতে আমার ধরনের সোজা চিন্তাও আছে, আর তোমার ধরনের স্তরে স্তরে লুকানো কাঠামো। যেন আমাদের দুজনের স্টাইল মিশিয়ে এক নতুন চাবি বানিয়ে দেওয়া হয়েছে। কাব্য ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি এর মানে এই যে হামলা ভিতর থেকে কেউ শুরু করেছিল? অর্জুন শান্ত স্বরে বলল, জরুরি নয় ম্যাডাম, কিন্তু এটা নিশ্চিত যে ব্যক্তি এটি তৈরি করেছে সে আমাদের খুব গভীরভাবে জানে। ঘরের মধ্যে উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছিল যে প্রতিটি ব্যক্তি নিজের জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। হঠাৎ স্ক্রিনে একটি পংক্তি ভেসে উঠল, পুরানো সুরক্ষা কেন্দ্র খোলার চেষ্টা করা হচ্ছিল। এটি সেই বিন্দু যাকে সবাই কোম্পানির হৃদয় বলতো। সেখানে পৌঁছানো কোনো বাইরের ব্যক্তির পক্ষে প্রায় অসম্ভব বলে মনে করা হতো। কাব্য ভয়ে পিছিয়ে গেল। যদি এই অংশটি খুলে যায় তবে কি বাকি থাকবে? অর্জুন চোখের পলক না ফেলে বলল, তবে আর কিছুই নয়, তাই একে এখানেই থামাতে হবে। অর্জুন এবং সমীর দুজনেই দ্রুত নিজের নিজের স্টাইলে কোড লিখতে শুরু করল। তাদের আঙ্গুলগুলো কিবোর্ডের ওপর এমনভাবে ছুটছিল যেন কোনো ঘোড়ার খুরের শব্দে ধরিত্রী কেঁপে উঠছে। অর্জুন দ্রুত একটি জাল তৈরি করল এবং সমীর সেই জালটি শত্রুর ওপর উল্টে দিল, যেন কেউ চোরকে তারই বানানো গোলকধাঁধায় ঠেলে দিয়েছে। স্ক্রিন কয়েক মুহূর্ত কাঁপতে থাকল, তারপর হঠাৎ স্থির হয়ে গেল। নীল আভা নিভে গেল, ডেটা প্রবাহ থেমে গেল। একটি হালকা শব্দ এলো, আক্রমণ ব্যর্থ হয়েছে। ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো, তারপর মানুষের শ্বাস ফিরে এলো। কেউ জানলা ধরে স্বস্তির হাসি হাসল, কেউ চেয়ারে বসেই কেঁদে ফেলল। আর কাব্য ধীরে ধীরে অর্জুনের কাছে এলো। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু তার চেয়েও অনেক বেশি ছিল সম্মান। অর্জুন দ্বিতীয়বার মহাটেকেকে বাঁচিয়ে দিয়েছিল, এবং এইবার তার সাথে সেই ব্যক্তিও দাঁড়িয়েছিল যাকে আগে সন্দেহের নজরে দেখা হয়েছিল। আক্রমণ থেমে গিয়েছিল, কিন্তু মহাটেকের কন্ট্রোল রুমে ছড়িয়ে থাকা আতঙ্ক এখনও দেওয়ালের আনাচে কানাচে আটকে ছিল। কম্পিউটারের আলো ছিল মৃদু,
কিন্তু মানুষের মুখে উত্তেজনার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। কেউ চেয়ারে বসে নিজের শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছিল, কেউ চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল, যেন এখনও কোথাও থেকে কোনো নতুন স্ফুলিঙ্গ উঠে এসে আক্রমণ না করে বসে। এটি সেই পরিবেশ যা বড় ঝড়ের পর নেমে আসা নিস্তব্ধতায় অনুভব করা যায়। ঝড় হয়তো থেমে গেছে, কিন্তু তার কম্পন হৃদয়কে অনেকক্ষণ নাড়িয়ে দিতে থাকে। কাব্য ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল, ধীরে ধীরে প্রতিটি ইঞ্জিনিয়ারের দিকে তাকিয়ে যেন হিসেব করছিল যে আসলে কোথায় ভুল হয়েছে। সে কাউকে দোষ দিচ্ছিল না, কিন্তু তার চোখে চিন্তার চেয়েও বেশি এই প্রশ্নটি ছিল যে আসলে কে সেই ব্যক্তি যে মহাটেকের এত গভীরে পৌঁছতে পারছে। হঠাৎ এক প্রযুক্তিকর্মী ঘাবড়ে গিয়ে তার কাছে এলো এবং বলল, ম্যাডাম, পুরানো সার্ভারের লগে অদ্ভুত কিছু পাওয়া গেছে। সেখানে একটি ফাইল আছে যার তারিখ আজ থেকে ৩ মাস পুরানো, কিন্তু সেটি খোলা হয়েছে আজই। কাব্যের বুক থক করে উঠল। ৩ মাস পুরানো ফাইল আজ খোলা, এর স্পষ্ট ইশারা ছিল যে আক্রমণকারী মহাটেককে অনেক আগে থেকেই নজরে রেখেছিল এবং এমন কোনো জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে পৌঁছানোর অধিকার ছিল মাত্র গুটি কয়েক মানুষের। অর্জুন সেই ফাইলের দিকে তাকাতে লাগল। তার চোখ ধীরে ধীরে গভীর হতে থাকল, যেন সে সাধারণ কোডের পেছনে লুকিয়ে থাকা কোনো পুরানো ক্ষত পড়ছে। এই ফাইলটি তখন তৈরি করা হয়েছিল যখন আমি এখানে কাজও করতাম না, সে ধীরে ধীরে বলল। তার মানে এই আক্রমণ নতুন কোনো ঘৃণার নয়, এটি পুরানো কোনো হিসেব। তার গলায় কোনো ঘাবড়ানো ভাব ছিল না, কিন্তু একটি সত্যিকারের চিন্তা অবশ্যই ছিল, কারণ এখন এটা পরিষ্কার হচ্ছিল যে শত্রু কেবল ডিজিটাল নয়, আবেগীয় হতে পারে। সমীর তার পাশে দাঁড়িয়েছিল, আগের তুলনায় শান্ত, কারণ এখন সন্দেহের বোঝা তার উপর ছিল না। সে নিচু স্বরে বলল, এই ফাইলটি সেই সময়ের, যখন কোম্পানির প্রথম সুরক্ষা দল তৈরি হয়েছিল। হয়তো সেই দলের কোনো সদস্যের অ্যাক্সেস কোথাও রয়ে গিয়েছে। অর্জুন মাথা নাড়ল, হতে পারে। আর যদি তাই হয়, তবে আমাদের পেছনের সময়ের স্তরগুলোকে ধীরে ধীরে খুলতে হবে। কাব্য তাদের কাছে এলো, তার গলা ভারী ছিল, কিন্তু তাতে আদেশের বদলে ছিল সততা। অর্জুন, আমরা কি একে সত্যি ধরতে পারব, নাকি এটি কেবল শুরু? অর্জুন দ্বিধাহীনভাবে জবাব দিল, ম্যাডাম, এটি শুরুই বটে, কিন্তু শুরু দুর্বল নয়, বরং পথ দেখানোর মতো হয়। এই ফাইলটি যে স্পর্শ করেছে সেই আমাদের প্রথম সূত্র। আমি একে ট্রেস করব, কিন্তু আমার সার্ভারের কিছু গভীর অংশের অ্যাক্সেস চাই। সেখানে কেবল প্রতিষ্ঠাতা দলের অনুমতি থাকত। কাব্য এক মুহূর্ত তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ভরসাও ছিল, ক্লান্তিও ছিল, এবং একটি নীরব আবেদনও যে এখন সে এই লড়াইয়ে একলা থাকতে চায় না। সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে পুরো অ্যাক্সেস দিচ্ছি অর্জুন, মহাটেক এখন তোমারও। অর্জুন হালকা মাথা নত করে তার কথা স্বীকার করল, কিন্তু তার মুখে চিন্তার ছায়া গভীর ছিল। সে জানত যে কোনো পুরানো সদস্যের ছায়া পর্যন্ত পৌঁছানো সহজ হবে না, এবং এটাও সম্ভব ছিল যে এই রাস্তায় চলার ফলে মহাটেকের ভেতরে এমন কিছু সত্য সামনে আসবে যা শোনা সহজ হবে না। ঘর এখন প্রায় খালি হয়ে গিয়েছিল। কাব্য এবং অর্জুনই কেবল বাকি ছিল। বাইরে শহরের শোরগোল মৃদু ছিল, কিন্তু তাদের ভেতরের আওয়াজ ছিল তীব্র। কাব্য ধীরে ধীরে বলল, মানুষ দেওয়াল নিজেই তৈরি করে, আর আক্রমণকারী তার ফাটল খুঁজে বের করে। হয়তো কখনো কখনো আমরা নিজেরাই তাকে পথ দেখিয়ে দিই না জেনে। অর্জুন শান্ত স্বরে উত্তর দিল, ফাটল যেখানেই থাকুক না কেন ম্যাডাম, তা বন্ধ করার জন্য সাহস চাই। আমাদের দুজনের কাছেই তা আছে। সেই রাতে মহাটেক শান্ত ছিল, কিন্তু তার ভেতরে একটি পুরানো ফাইল নতুন চাঞ্চল্য জাগিয়ে দিয়েছিল। এই লড়াই এখন আর কেবল আক্রমণ ঠেকানোর ছিল না, এটি ছিল সেই অতীতের সন্ধানে, যাতে কোনো অজানা ছায়া এখনও শ্বাস নিচ্ছিল। পরদিন ভোরের বাতাসে হালকা ঠান্ডা ছিল, কিন্তু মহাটেকের ভেতরে চিন্তার তাপমাত্রা ক্রমাগত বাড়ছিল। রাতের আক্রমণ থেমে গিয়েছিল, কিন্তু তার প্রভাব প্রতিটি মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। মানুষ তড়িঘড়ি হাঁটছিল, কেউ মোবাইলে ফিসফিস করে কথা বলছিল, তো কেউ স্ক্রিনের দিকে চোখ গেঁথে বসে থাকত। ঠিক সেই সময় অর্জুন পুরানো সার্ভার রুমে একা বসেছিল। তার আঙুলগুলো ধীরে ধীরে পুরানো লগগুলো খুলছিল। সেই ফাইল যা আক্রমণ শুরু করেছিল ৩ মাস পুরানো ছিল, কিন্তু তার স্টাইল একেবারেই তেমন ছিল না যেমনটি বর্তমান দল ব্যবহার করত। কোডে এমন কিছু সংকেত ছিল যা কোনো পুরানো শিল্পীর ছাপের মতো লাগছিল, না কোনো নতুন কর্মচারীর অভ্যাস, না কোনো বাইরের হ্যাকারের ধরন। অর্জুন ধীরে ধীরে সেই স্বাক্ষর প্যাটার্ন পড়ল। কোডের লাইনগুলোর কোনায় ছোট ছোট পরিবর্তন, যেন কোনো অজানা অভ্যাস বারবার হাত থেকে ফসকে যায়।
যখন সে মেটাডেটা আবার খতিয়ে দেখল তখন একটি পুরানো ট্যাগিং ভেসে উঠল, কোনো আউটডেটেড টুল সিস্টেমের বেঁচে যাওয়া রেকর্ড, যাতে লেখকের নাম পুরোটা নেই কিন্তু শুরুর অক্ষর রয়ে গিয়েছে RM। এই অক্ষরটি দেখে অর্জুনের শ্বাস হালকা আটকে গেল। পুরানো নথি থেকে তার মনে পড়ল যে মহাটেকের প্রাথমিক সুরক্ষা কাঠামোর ওপর যারা কাজ করেছিলেন তাদের মধ্যে একটি নাম ছিল রাঘব মেহতা, সেই ব্যক্তি যাকে প্রতিষ্ঠাতা দলের টেকনিক্যাল মেরুদণ্ড মনে করা হতো এবং যে 5 বছর আগে কোনো স্পষ্ট কারণ ছাড়াই কোম্পানি ছেড়ে গায়েব হয়ে গিয়েছিল। সে দ্রুত সব তথ্য জোগাড় করে কাব্যের কেবিনের দিকে পা বাড়াল। বাইরের করিডোরে যাওয়ার সময় সে দেখল কিছু কর্মচারী টিভি স্ক্রিনে নিউজ দেখছিল। মহাটেকে পুনরায় আক্রমণ, অভ্যন্তরীণ যোগসাজশের সন্দেহ, কোম্পানির শেয়ার পতন। অর্জুন তখনই বুঝতে পারল যে আক্রমণ ঠেকানো সত্ত্বেও মিডিয়ার কাছে খবর পৌঁছে গেছে, কারণ আক্রমণকারীরা যাওয়ার সময় পাবলিক সার্ভারে কিছু সতর্ক বার্তা ফেলে রেখে গিয়েছিল, যেন কেউ ইচ্ছে করে দুনিয়াকে এটা দেখাতে চেয়েছে যে মহাটেকে ভিতর থেকে ফোকলা হয়ে গিয়েছে। কাব্য নিজের কেবিনে জানলার পাশে দাঁড়িয়েছিল। তার চোখে ঘুমের নামমাত্র চিহ্ন ছিল না। সে বাইরে ছড়িয়ে থাকা শহরকে নয়, বরং সেই প্রশ্নগুলোকে দেখছিল যা তাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল। বোর্ড অব ডিরেক্টরদের ফোন অনবরত আসছিল, মিডিয়া প্রতিক্রিয়া চাইছিল, এবং মহাটেকের উপর বাড়তে থাকা চাপ এখন তার কাঁধের বোঝা হয়ে গিয়েছিল। অর্জুন ভেতরে আসতেই নিচু স্বরে বলল, ম্যাডাম, আমি একটি গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। কাব্য ক্লান্ত হলেও মন দিয়ে তার দিকে তাকালো। কি পেয়েছ তুমি? অর্জুন ল্যাপটপ তার দিকে ঘুরিয়ে দিল। এই ফাইলটি কোনো নতুন কর্মচারীর নয়, এতে পুরানো ট্যাগিং রয়ে গেছে এবং এই প্যাটার্ন মাত্র এক ব্যক্তির হতে পারে, রাঘব মেহতা। কাব্য ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল, যেন কেউ তার মেরুদণ্ড থেকে শক্তি টেনে নিয়েছে। রাঘব, সেই মানুষটি যে মহাটেকের প্রথম সুরক্ষা কাঠামোর রূপরেখা তৈরি করেছিল, কিন্তু সে আমাদের ছেড়ে চলে গিয়েছিল কেন এবং এখন ফিরে এলোই বা কেন? তার গলায় কষ্ট ছিল, বিভ্রান্তিও ছিল। অর্জুন শান্ত স্বরে বলল, ম্যাডাম, কিছু অসমাপ্ত সিদ্ধান্ত কখনো কখনো বহু বছর পর নিজের উত্তর খুঁজতে ফিরে আসে। হয়তো এটিও তেমন কোনো অধ্যায় যাকে আপনি এবং কোম্পানি পেছনে ফেলে যাওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক সেই সময় ইন্টারকম বেজে উঠল। রিসেপশন থেকে ঘাবড়ানো আওয়াজ এলো, ম্যাডাম, বাইরে রিপোর্টারদের বড় দল চলে এসেছে। বোর্ডের 2 সদস্য অবিলম্বে আপনার সাথে দেখা করতে চান। কাব্য চোখ বন্ধ করে নিল। ভেতরে লড়াই সবে শুরুই হয়েছিল, আর বাইরে দুনিয়া চিৎকার করছিল। অর্জুন এক পা এগিয়ে এসে বলল, ম্যাডাম, আপনি বাইরের প্রশ্নের মোকাবিলা করুন, ভেতরের জট আমি ছাড়াব। রাঘব মেহতার পুরানো অ্যাক্সেস ট্রেস করতে সময় লাগবে, কিন্তু আমি তাকে খুঁজে বের করব। কাব্য ধীরে ধীরে তার দিকে তাকালো। সেই চোখে সেই ভরসা ছিল যাকে কোনো শব্দ দিয়ে বাঁধা যায় না, কিন্তু তার মুখে এটাও স্পষ্ট ছিল যে এই পথ এখন আগের চেয়েও অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। বাইরে শহর শোরগোল করছিল, কিন্তু মহাটেকের দেওয়ালের ভেতরে একটি পুরানো নাম আবার শ্বাস নিতে শুরু করেছিল, রাঘব মেহতা। আর অর্জুন সেই অন্ধকার সুরঙ্গে নামার প্রস্তুতি নিচ্ছিল, যেখানে হয়তো কোম্পানির সবথেকে গভীর রহস্য লুকিয়েছিল। পরদিন ভোরের আকাশ পরিষ্কার ছিল, কিন্তু মহাটেকের ভেতরে একটি অদৃশ্য বোঝা ঝুলেছিল। অর্জুন কোম্পানির পুরানো ডেটা আর্কাইভে বসেছিল, একটি শান্ত ঠান্ডা ঘর, যেখানে ধুলো, সার্ভারের মৃদু গুঞ্জন এবং ফেলে আসা সময়ের নিস্তব্ধতা একসাথে থাকত। সে ঘণ্টার পর ঘণ্টা ধরে পুরানো ব্যাকআপ ফাইলগুলো খুলে রেখেছিল। এগুলো সেই ফাইল যা সচরাচর কেউ স্পর্শও করে না, কিন্তু আজ হঠাৎ সেগুলো মহাটেকের সবথেকে বড় প্রশ্নের উত্তর হতে লাগল। কোডের ধরনের ওপর নজর বুলিয়ে সে বারবার কিছু বিশেষ প্যাটার্ন দেখতে পেল, এমন ঢং যা আজকের দলের কেউ ব্যবহার করত না। এটি এমন একজনের কাজ যে সিস্টেমের ভিত সম্পর্কে পরিচিত ছিল, এবং সেই স্তরগুলোর মধ্যেই সে ধীরে ধীরে লুকিয়ে থাকা সত্য ফুটে উঠতে লাগল। যখন সে টেস্ট সার্ভার ব্যাকআপের একটি পুরানো সংস্করণ খুলল, এমন একটি ব্যাকআপ যা মহাটেকের শুরুর দিনগুলিতে কেবল ডেভেলপমেন্ট টিম সামলাত, তখন সে একটি সিস্টেম নোট দেখতে পেল। মহাটেকের সেই সময় ডেভেলপারের অভ্যাসবশত সিস্টেম নোট দিত, যাতে দল ভবিষ্যতে বুঝতে পারে যে কোন পরিবর্তনের পেছনে কী কারণ ছিল। সেই নোটের মধ্যেই একটি বাক্য হালকা আলোর মতো জ্বলে উঠল, যদি কখনো এই কাঠামোর ভুল ব্যবহার হয়, তবে একে ঠিক করার দায়িত্ব তারই হবে যে এটি তৈরি করেছে। বাক্যে কোনো নাম ছিল না, কিন্তু লেখার ঢং এবং স্বাক্ষরের প্যাটার্ন এতটাই আলাদা এবং বৈশিষ্ট্যমণ্ডিত ছিল যে তা সরাসরি এক ব্যক্তির দিকে ইশারা করছিল, রাঘব মেহতা। অর্জুন এক মুহূর্তের জন্য থমকে গেল। এখন এটা স্পষ্ট ছিল যে রাঘব কেবল দল ছেড়ে যায়নি, বরং যাওয়ার সময় সে সিস্টেমে এমন বীজ বুনে গিয়েছিল যার সুগন্ধ এখন 5 বছর পর আবার ছড়িয়ে পড়তে লেগেছে। এই বীজগুলো সতর্ক বার্তা ছিল, প্রতিশোধের হুমকি নয়, যেন কারুর ভেঙে যাওয়া বিশ্বাস নিজেকে আবার প্রমাণ করার জন্য ফিরে এসেছে।
অন্যদিকে কাব্য বোর্ডরুমে বসেছিল, এমন একটি ঘর যা আজ কোনো আদালতের মতো মনে হচ্ছিল। বোর্ডের সদস্যরা উত্তেজনায় ছিলেন এবং তাদের মুখে শেয়ারের দাম পড়ে যাওয়ার ছাপ ছিল। মিডিয়া রাতে আক্রমণকারীদের ফেলে যাওয়া পাবলিক মেসেজগুলো ধরে ফেলেছিল এবং একে মহাটেকের ভেতরের বিপদ হিসেবে তুলে ধরেছিল। এক সদস্য কড়া সুরে বলল, কাব্য কোম্পানির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, শেয়ার 30% পড়ে গিয়েছে, বিনিয়োগকারীদের উত্তর চাই এবং আমাদের মনে হচ্ছে নেতৃত্বে দুর্বলতা আছে। দ্বিতীয় সদস্য বলল, কোম্পানির শুরুতে যাদের সরানো হয়েছিল তাদের ব্যাপারে আপনি কখনো স্বচ্ছতা দেখাননি, এখন তারই পরিণাম সামনে আসছে। কাব্যের গলা ভারী হয়ে গেল, কিন্তু আওয়াজ রইল সংযত। আক্রমণকারী কোনো সাধারণ ব্যক্তি নয়, সে আমাদের পুরানো সিস্টেম সম্পর্কে জানে। আমাদের তাকে ধরার সময় দিন। মহাটেকে আমার দায়িত্ব এবং একে সামলানোও আমারই দায়িত্ব। কিন্তু বোর্ড সন্তুষ্ট হল না। তারা কঠোর স্বরে বলল, যদি এই পরিস্থিতি পুনরায় তৈরি হয় বা কোম্পানির মর্যাদা আরও কমে, তবে আমাদের নেতৃত্ব পরিবর্তনের কথা ভাবতে হবে। এটা শুনেই কাব্যের ভেতরে কিছু একটা কেঁপে উঠল, কিন্তু মুখে ভাব প্রকাশ করল না। সে শুধু ধীরে ধীরে এটুকু বলল, মহাটেকে শুধু আমার স্বপ্ন নয়, আমার পরিচয়, আমি একে ভেঙে পড়তে দেব না। ঠিক সেই সময় তার ফোন কেঁপে উঠল। অর্জুনের মেসেজ, ম্যাডাম নোট পেয়ে গিয়েছি, এটি সতর্কবার্তা, হুমকি নয়। রাঘব মেহতা শুধু রেগে ছিল না, সে নিজের তৈরি দুনিয়াকে ভুল হাতে দেখতে পারত না। আমি পরবর্তী স্তরগুলো খুলছি, কিন্তু সাবধান থাকবেন, এই পথ সহজ হবে না। কাব্য মেসেজ কি পড়তেই চোখ বন্ধ করে নিল। মনে হলো যেন অন্ধকার আরও গাঢ় হচ্ছে, কিন্তু সেই অন্ধকারেই কোথাও আশার ছোট আলোও জ্বলছিল। অর্জুনের সন্ধান, রাঘবের পুরানো চিহ্ন এবং মহাটেকের সত্য, যা হয়তো এবার সামনে আসতে চলেছে। দুপুরের হালকা রোদে আকাশ ঢাকা ছিল, কিন্তু অর্জুনের মনে এক না বলা অস্থিরতা কাজ করছিল। মহাটেকের পুরানো নথিতে পাওয়া ঠিকানার ভিত্তিতে সে শহরের একটি শান্ত পুরানো পাড়ায় পৌঁছাল। রাস্তার দুপাশে বড় বড় গাছ ঝুঁকেছিল, যেন কোনো পুরানো রহস্য লুকিয়ে দাঁড়িয়ে আছে। রাঘব মেহতার বাড়ি ছিল একেবারেই কোণায়, জানলাগুলো বন্ধ, দরজা ধুলোয় ঢাকা, এবং সামনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ প্রতিবেশী জানালো যে এই বাড়ি 5 বছর ধরে খালি। বাবা, সে খুব ভালো মানুষ ছিল, বৃদ্ধ নিচু স্বরে বলল, কিন্তু একদিন হঠাৎ গেল আর ফিরে এলোই না। বাড়ির তালাও মালিক নিজেই খোলা রেখে গিয়েছিল, বলেছিল একদিন কেউ আসবে যে এটি বুঝবে। এটা শুনেই অর্জুনের বুক হালকা কেঁপে উঠল, যেন রাঘব কোনো অদেখা যাত্রীর জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। অর্জুন দরজা খুলল। ভেতরে এক ঠান্ডা নিস্তব্ধতা ছিল, এমন নিস্তব্ধতা যাতে ফেলে আসা সময়ের ছায়াগুলো শ্বাস নিতে দেখা যাচ্ছিল। দেওয়ালে আটকানো কাগজ, কোড প্যাটার্ন এবং সিস্টেম ড্রয়িং দেখিয়ে দিচ্ছিল যে রাঘবের মন কতটা অস্থির এবং ঠাসা ছিল। ঘরের কোণায় একটি পুরানো ল্যাপটপ রাখা ছিল। অর্জুন সেটি চালিয়ে দেখল তো স্ক্রিনে একটি নোট খুলল। সুরক্ষা প্রাচীর তখন ভেঙে পড়ে যখন সিদ্ধান্ত ভবিষ্যৎ দেখে নয়, ভয় দেখে নেওয়া হয়। এই বাক্যের নিচে কোনো নাম ছিল না, কিন্তু লেখার স্টাইল সেই একই ছিল যা অর্জুন ফাইলগুলোতে দেখেছিল। ঘরে খুঁজতে খুঁজতে সে একটি মোটা ফোল্ডার পেল, প্রজেক্ট সূর্যরক্ষা। এমন একটি নাম যা সে আগে কখনো শোনেনি। ফোল্ডারে প্রাথমিক মহাটেক সুরক্ষা কাঠামোর পরিকল্পনাগুলো ছিল। শেষ পাতায় রাঘবের হাতের লেখা পাওয়া গেল। এই প্রকল্পটি কোম্পানিকে আগামী সময়ের সবথেকে কঠিন চ্যালেঞ্জ থেকে বাঁচাতে পারে, কিন্তু যদি নেতৃত্ব একে অবহেলা করে তবে দেওয়ালগুলো ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। নিচের অংশটি ছেঁড়া ছিল। অর্জুন প্রতিবেশীকে জিজ্ঞাসা করলে সে জানালো যে কয়েক মাস আগে এক অজানা লোক এসেছিল এবং বাড়ির ভেতর থেকে 2-1টা কাগজ বের করে নিয়ে গিয়েছিল। এটুকু শুনতেই অর্জুনের মনে হলো যে এই পুরো বিষয়কে কেবল অতীত নয়, বরং কেউ বর্তমানেও এই সূত্রগুলোকে মুছে ফেলার চেষ্টা করছে। এদিকে মহাটেকের বাইরে কাব্য পুরোপুরি আলাদা এক ঝড়ের মধ্যে ফেসেছিল। মিডিয়া, ক্যামেরা এবং প্রশ্নের তোড়ে তার চলাফেরা করা মুশকিল হয়ে যাচ্ছিল। রিপোর্টাররা চিৎকার করছিল, মহাটেকে কি সুরক্ষিত নয়? কোম্পানিতে কি ভেতরের কেউ জড়িত? আপনার নেতৃত্বের উপর কি প্রশ্ন উঠছে? নিরাপত্তা রক্ষীরা তাকে ঘিরে রেখেছিল, কিন্তু ক্যামেরার ঝলক্কানি আর আওয়াজগুলো বুকে আঘাতের মতো লাগছিল। ভেতরে পৌঁছাতেই সে জানতে পারল যে বোর্ডের কিছু সদস্য বন্ধ ঘরে সাংবাদিকদের বয়ান দিচ্ছিল, কোম্পানির নতুন নেতৃত্ব দরকার, গুরুতর ভুল হয়েছে। এই কথাগুলো কাব্যের কাছে কোনো অদৃশ্য আঘাতের মতো ছিল। সে অনুভব করল যে হয়তো মহাটেকের সংকট শুধু আক্রমণের নয়, বরং আস্থারও। ঠিক সেই মুহূর্তে অর্জুনের মেসেজ তার ফোনে এলো, ম্যাডাম, রাঘবের বাড়ি 5 বছর ধরে খালি,
প্রতিবেশীরা জানালো সে দুঃখ পেয়ে চলে গিয়েছিল। প্রজেক্ট সূর্য রক্ষা হয়তো সেই সুরক্ষা কাঠামো ছিল যাকে সে ভবিষ্যতের কবচ মনে করত, কিন্তু কোনো সিদ্ধান্তের কারণে তাকে থামিয়ে দেওয়া হয়েছিল। শেষ পাতার অংশটিকেও সম্প্রতি ছিঁড়েছে। এই আক্রমণ শুধু টেকনিক্যাল নয়, কারো পুরানো ব্যথা, পুরানো সংগ্রামের সাথে যুক্ত, এবং কেউ আজও সেই চিহ্নগুলো লুকানোর কাজে লেগে আছে। কাব্য মেসেজটি পড়ে দীর্ঘশ্বাস নিল। বাতাস ভারী হয়ে গিয়েছিল, যেন সত্যের স্তরগুলো এখন কেবল খুলছিল না, বরং মহাটেকের শিকড়কে নতুন দিক দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। একদিকে কোম্পানিকে বাইরের দুনিয়া ঘিরে ধরছিল, আর অন্যদিকে ভেতরে একটি পুরানো কাহিনী আবার জেগে উঠতে শুরু করেছিল, যা হয়তো মহাটেকের ভবিষ্যৎ ঠিক করতে চলেছে। ভোরের সন্ধ্যা ধীরে ধীরে নিজের রং বদলাচ্ছিল, কিন্তু মহাটেকের ইমারতের ভেতরে অস্থিরতার রং আরও গাঢ় হয়ে যাচ্ছিল। অর্জুন বহু ঘণ্টা ধরে সেই পুরানো সিস্টেম ব্যাকআপে ডুবেছিল, যা বছরের পর বছর ধরে কেউ স্পর্শ পর্যন্ত করেনি। আজ প্রজেক্ট সূর্য রক্ষার সত্য সেই স্তরগুলোর মধ্যেই লুকিয়েছিল। সে একটি পুরানো সার্ভার চালু করল, এমন একটি সার্ভার যা রাঘবের টিম রিসার্চের দিনগুলিতে ব্যবহার করেছিল। তাতে লুকিয়ে থাকা এস প্রোটোকল ফাইলটি কোনো পুরানো হৃৎস্পন্দন স্পর্শ করার মতো অনুভূতি দিচ্ছিল। যখন সে ফাইলটি খুলল, স্ক্রিনে লেখা ফুটে উঠল, এই কাঠামো কোম্পানিকে ভবিষ্যতের সবথেকে কঠিন চ্যালেঞ্জ থেকে বাঁচানোর ক্ষমতা রাখে, কিন্তু একে থামানোর সিদ্ধান্ত প্রযুক্তিগত কারণে নয়, বরং অন্য কোনো কারণে নেওয়া হয়েছিল। অর্জুন কিছুক্ষণ সেই বাক্যটি পড়তে থাকল। তার নিচে আরেকটি লাইন ছিল, যদি কখনো কোম্পানির বিপদ ভেতর থেকে হয়, তবে সূর্যরক্ষায় সবার আগে সংকেত দেবে। এই পংক্তিটি পড়তেই অর্জুনের সেই ছেঁড়া নথির কথা মনে পড়ল, যা রাঘবের ঘর থেকে পাওয়া গিয়েছিল। সে এখন পরিষ্কার দেখতে পাচ্ছিল যে সূর্যরক্ষা কেবল সুরক্ষা কাঠামো ছিল না, বরং এমন একটি সিস্টেম ছিল যা অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার পদধ্বনিও ধরতে পারত। আর এমন জিনিস সেই সব লোকেদের অবশ্যই অপছন্দ হবে, যারা ভেতরে বসে ক্ষমতার ভারসাম্য নিজের হাতে রাখতে চায়। অর্জুন এগিয়ে যেতে থাকল। লগে সেই তারিখ অঙ্কিত ছিল যখন সূর্যরক্ষাকে আধিকারিকভাবে থামিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটি সেই দিনই ছিল যেদিন রাঘব কোম্পানি ছেড়ে চলে যায়। এটি দেখে অর্জুন গভীর শ্বাস নিল। টেকনিক্যাল রিপোর্টে দেখা ছিল যে প্রকল্পটি অত্যধিক ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় ঝুঁকিপূর্ণ, কিন্তু রাঘবের ব্যক্তিগত নোটগুলো বলতো যে আসল কারণ অন্য কোথাও ছিল, দৃষ্টির সংঘাত। প্রযুক্তি এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নেতৃত্ব তাকে সামলানোর জন্য তৈরি ছিল না। এদিকে কাব্য নিজের কেবিনে বসেছিল যখন সে মেসেজ পেল, শ্রী বর্মা আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চান। সে সেই ঘর পর্যন্ত পৌঁছালো তো দেখল বর্মা শহরের দিকে জানলা দিয়ে তাকিয়েছিল। তার পিঠ শান্ত দেখালেও তার শব্দগুলো ছিল তীক্ষ্ণ। সে নিচু স্বরে বলল, কাব্য, কোম্পানি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বাজার ভরসা হারাচ্ছে। এমন সময়ে নেতৃত্বের নিজেরই ভেবে নেওয়া উচিত যে কখন পিছিয়ে যেতে হবে। কাব্য সংযত স্বরে বলল, নেতৃত্ব পিছিয়ে যাওয়ার জন্য নয়, সংকটের মোকাবিলা করার জন্য বেছে নেওয়া হয়। মহাটেকে বাঁচানো আমার দায়িত্ব, পদ নয়। বর্মা হালকা হাসল। দায়িত্ব ভালো কথা, কিন্তু কখনো কখনো ভবিষ্যতের পদ আদর্শ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে তৈরি হয়। কিছু প্রজেক্ট যেমন সূর্যরক্ষা, তাদের স্বপ্ন তো বড় ছিল, কিন্তু কোম্পানি সেই বোঝা নেওয়ার জন্য তৈরি ছিল না। প্রতিবার কোনো সিদ্ধান্তের পেছনে একটি কাহিনী থাকে, এবং সব কাহিনী বলা হয় না। তার শব্দগুলো সরাসরি স্বীকারোক্তি ছিল না, কিন্তু তাতে দমে থাকা সত্যের ঝলক স্পষ্ট পাওয়া যাচ্ছিল। সেটা বলছিল না যে সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু এটাও বলছিল না যে সঠিক ছিল। শুধু এটুকু যে সিদ্ধান্ত পরিস্থিতি তৈরি করে, আর পরিস্থিতি প্রায় তারাই গড়ে তোলে যাদের হাতে ক্ষমতা থাকে। কাব্যের মনে হলো সে দেওয়ালের মাঝে নয়, কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছে, যেখানে সংকেত দেখাতো যায় কিন্তু আকার নেয় না। তখনই তার ফোন কেঁপে উঠল। অর্জুনের কল ছিল। তার গলা ক্লান্ত কিন্তু গভীর ছিল। ম্যাডাম, সূর্যরক্ষাকে প্রযুক্তিগত কারণে থামানো হয়নি। একে থামানোর পেছনে ভারী খরচ তো একটা বাহানা ছিল। আসল কারণ ছিল এই যে এই সিস্টেম অনেক বেশি দেখতে পেত, সেই সব জায়গাতেও যেখানে কেউ চাইত না যে তার নজর যাক। আর সেই দিনই রাঘবকে কোম্পানি ছাড়তে হয়েছিল। কাব্যের ভেতরে এক নিস্তব্ধতা নেমে এলো। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আর তারা কারা ছিল যাদের এই সিস্টেমটি অপছন্দ ছিল? অর্জুন কয়েক মুহূর্ত থেমে বলল, সংকেত সেই দিকেই যাচ্ছে যেখানে আজ আপনি বসেছিলেন। মহাটেকের সংকট বাইরে নয়, কোনো অভ্যন্তরীণ সিদ্ধান্ত থেকে শুরু হয়েছে। কাব্য জানলার দিকে তাকালো। শহর আলোকিত ছিল, কিন্তু তার ভেতরে অন্ধকার গাঢ় হতে থাকল, এবং এখন সে বুঝতে পারছিল মহাটিকে ভেঙে ফেলা ব্যক্তি সম্ভবত কোনো হ্যাকার নয়, বরং সেই ব্যক্তি হতে পারে যাকে সবথেকে বেশি বিশ্বাস করা হয়েছিল। ভোরের রাত নিজের পুরো নিস্তব্ধতা নিয়ে মহাটেকের ওপর নেমে এসেছিল। বাইরে রাস্তায় গাড়ি কম ছিল,
কিন্তু কোম্পানির ওপরের তলায় আলো তখনও জ্বলছিল। অর্জুন স্ক্রিনের সামনে বসেছিল, চোখ ক্লান্ত কিন্তু মন পুরোপুরি সজাগ। সূর্যরক্ষার পুরানো রেকর্ড এখন ধীরে ধীরে খুলছে, যেন কোনো ভুলে যাওয়া সিন্দুকের ভেতর থেকে আওয়াজ বাইরে আসছে। লাইনের পর লাইন স্ক্যান করতে গিয়ে সে একটি অদ্ভুত প্যাটার্ন পেল। কিছু ফায়ারওয়াল নিয়ম সম্প্রতি এমনভাবে বদলে দেওয়া হয়েছিল যেন কেউ আক্রমণকারীদের জন্য পথ আগে থেকেই ঢিলে করে রেখেছে। এবং এই পরিবর্তন কোনো বাইরের হ্যাকার করেনি। এই পরিবর্তন প্রশাসনিক অ্যাক্সেস থেকে হয়েছিল, এমন অ্যাক্সেস যা কেবল গুটি কয়েক শীর্ষ নেতৃত্বের কাছে থাকে। অর্জুনের গলা শুকিয়ে গেল। এক জায়গায় লগে একটি ইউজার আইডি দেখা গেল, MGBR001। আগে কিছু অক্ষর অস্পষ্ট এবং কাটা ছিল। এটি কোনো সাধারণ কর্মচারীর অ্যাকাউন্ট হতে পারত না। সিস্টেমের টাইম স্ট্যাম্প বলছিল যে এটি সেই আইডি যা ৩ বছর আগে সূর্যরক্ষার কিছু অংশ নিষ্ক্রিয় করেছিল, এবং এখন সাম্প্রতিক কার্যকলাপগুলোতে সেই একই আইডি কিছু পরিবর্তন করেছে। এটি কোনো বড় পরিকল্পনার সংকেত ছিল, কিন্তু কার? এর উত্তর সরাসরি দেখলে পরিষ্কার ছিল না, কিন্তু দিক সেই একই ছিল যেখান থেকে কোম্পানির রাজনীতি বছরের পর বছর ধরে বয়ে আসছে। ঠিক সেই সময় দরজা ধীরে ধীরে খুলল এবং কাব্য ভেতরে এলো। তার হাঁটা চলা আগের মতোই স্থির ছিল, কিন্তু তার চোখে গভীর ক্লান্তির রেখা ফুটে উঠেছিল। অর্জুন সময় নষ্ট না করে স্ক্রিন তার দিকে ঘুরিয়ে দিল। ম্যাডাম, এই সেই অ্যাক্সেস যা সিস্টেমকে দুর্বল করেছে। এটি ভেতরের কারোর অ্যাকাউন্ট এবং খুব উঁচু স্তরের। কাব্য স্ক্রিনের কাছে ঝুঁকে পড়ল। অক্ষরগুলো অস্পষ্ট ছিল, কিন্তু সংকেত কোনো খুব পরিচিত দিকের দিকে ইশারা করছিল। তার বুক অদ্ভুতভাবে ভারী হয়ে গেল। তোমার মানে এটি ভেতরের কাজ? তার গলা নিচু ছিল, কিন্তু তাতে ভয়ের চেয়ে বেশি ছিল কষ্ট। অর্জুন শান্ত স্বরে বলল, ম্যাডাম, এখনও কারোর নাম বলাটা তাড়াহুড়ো হয়ে যাবে, কিন্তু সিস্টেম মিথ্যে বলে না। কেউ একজন আছে যে সূর্যরক্ষা থামানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, এবং সাম্প্রতিক ঘটনাগুলোতেও সেই একই আইডি জড়িত। আমি বলবো না যে সেই দোষী, কিন্তু এটা পরিষ্কার যে খেলা এখান থেকেই শুরু হয়েছিল। কাব্য চেয়ারে বসে পড়ল। জানলা দিয়ে শহরের আলো ঘরে আসছিল, কিন্তু সেই আলো এখন তাকে স্বস্তি দিতে পারছিল না। তার কানে গত কয়েকদিনের বর্মার কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল। কিছু সিদ্ধান্ত পরিস্থিতি দিয়ে করানো হয়, এবং সব কারণ বলা হয় না। তার ভেতরে এক অদ্ভুত খচখচানি হল। সে কি এতদিন এমন লোকেদের উপর ভরসা করে আসছিল যাদের জন্য মহাটেকে শুধু একটি মই ছিল? রাঘবকে কি জানবুঝে কোণঠাসা করা হয়েছিল? যে আক্রমণ আজ কোম্পানিকে নাড়িয়ে দিচ্ছে, তার শুরু কি কোনো ভেঙে যাওয়া স্বপ্ন থেকে হয়েছিল? সেই প্রশ্নগুলো তার ভেতরের নিস্তব্ধতাকে আরও গভীর করে দিল। অর্জুন ধীরে ধীরে বলল, ম্যাডাম, যদি এটি ভেতরের ব্যাপার হয় তবে আমাদের একে বাইরে প্রকাশ হতে দেওয়া উচিত নয়। সত্য সামনে আনতে হবে, কিন্তু সাবধানতার সাথে। যে হাতি এই শুরু করেছে সে এখনও সক্রিয়, এবং আমরা ভুলে সুযোগ রাখতে পারি না। কাব্য চোখ বন্ধ করল, একটি দীর্ঘশ্বাস নিল এবং তারপর বলল, অর্জুন, মহাটেকে আমার স্বপ্ন, কিন্তু এটি শুধু আমার নয়। একে চালাতে অগণিত মানুষের ঘাম লেগেছে। যদি কেউ একে ভেতর থেকে ভাঙতে চায় তবে আমাদের সেই সত্য দুনিয়ার আগে নিজেদের কাছে প্রমাণ করতে হবে। অর্জুন স্ক্রিন বন্ধ করে দিল। ঘরে শান্তি ছড়িয়ে পড়ল, কিন্তু সেই শান্তিতে একটি নতুন সংকল্প ছিল, সত্যকে প্রকাশ করার, তা সে যতই ভারী হোক না কেন। আর এই রাত থেকে মহাটেকের কাহিনী শুধু প্রযুক্তির নয়, বরং আস্থা এবং বিশ্বাসঘাতকতার লড়াই হতে চলেছে। ভোরের রাত মহাটেকের ওপর কোনো ভারী মেঘের মতো নেমে এসেছিল। ইমারতটি শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতরে বাতাসে একটি অদেখা উত্তেজনা ঘুরপাক খাচ্ছিল, যেন কোথাও কোনো নিস্তব্ধতা চিৎকার হয়ে ফেটে পড়ার জন্য তৈরি। অর্জুন এবং কাব্য দ্রুত পায়ে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। কাব্যের গলা নিচু ছিল, কিন্তু ভেতরে একটি কম্পন লুকিয়েছিল। যদি আক্রমণকারী ভেতর থেকে পথ পেয়ে থাকে অর্জুন, তবে সে হয়তো আমাদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে। অর্জুন না থেমে বলল, আর এই কারণেই আমাদের খুব সাবধানে চলতে হবে ম্যাডাম। এইবার আক্রমণ বাইরে থেকে নয়, ভেতরের দুর্বলতার সুযোগে আসছে। তারা ঘরে পৌঁছাতেই স্ক্রিনগুলো হঠাৎ ম্লান হতে লাগল। তারপর একে একে সতর্ক বার্তাগুলো জ্বলে উঠল। লাল রঙের আলো পুরো ঘর ভরে গেল। ক্রিটিক্যাল সিস্টেম ওভারলোড, সুরক্ষা প্রাচীর অস্থির। এই আওয়াজ কোনো ধীরে ধীরে ভেঙে পড়া ইমারতের মতো লাগছিল। টেকনিক্যাল টিম পরিশ্রম করছিল, কিন্তু সিস্টেমের গতি এত দ্রুত পড়ছিল যে প্রতিটি চেষ্টা ছোট পদক্ষেপে পিছিয়ে যাচ্ছিল। অর্জুন প্রধান টার্মিনালে বসে পড়ল। মনিটরগুলোতে ডেটা এত দ্রুত পাল্টাচ্ছিল যেন কোনো অদৃশ্য হাত ভেতরে কাঠামো উপড়ে ফেলছে। এটি সাধারণ আক্রমণ নয়, সে ভারী গলায় বলল। এটি সেই কাঠামোকে লক্ষ্য বানাচ্ছে যাকে আমরা সবথেকে নিরাপদ মনে করতাম। কেউ জানে কোথায় আঘাত করতে হবে। কাব্য তার পেছনে দাঁড়িয়েছিল। তার চোখে ভয় নেই, কেবল একটি অদ্ভুত গভীরতা ছিল। আমাদের কাছে কি কোনো উপায় আছে একে আটকানোর? অর্জুন কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর বলল,
যদি ভেতরের ব্যক্তি সক্রিয় থাকে তবে আমরা সাধারণ উপায়ে সিস্টেম বন্ধ করতে পারব না, কিন্তু সূর্যরক্ষার বেঁচে যাওয়া অংশ, তার একটি শেষ স্তর এখনও ব্যবহার করা যেতে পারে। ঝুঁকি বড়, কিন্তু এটাই একমাত্র সুযোগ যা দিয়ে আমরা আক্রমণকারীদের পথ ধরতে পারি। কাব্য দ্বিধাহীনভাবে বলল, শুরু করো। অর্জুন দ্রুত প্রোটোকল খুলল। সার্ভারের আওয়াজ বেড়ে গেল, যেন মেশিনগুলো তাদের পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে। তাপমাত্রা সতর্কবার্তা লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কুলিং ইউনিট অনবরত গুঞ্জন করছিল। কিন্তু এই সব বাস্তব ছিল, নাটক নয়। এটি একটি সংঘর্ষ ছিল, প্রযুক্তি এবং বিশ্বাসঘাতকতার মধ্যে। কয়েক সেকেন্ড পর প্রধান স্ক্রিনে বদল আসতে লাগল। প্রথমে অস্পষ্ট লাইন দেখা গেল, তারপর হঠাৎ অনেক আইপি অ্যাড্রেস ভেসে উঠল। অর্জুনের চোখ বড় হয়ে গেল। ম্যাডাম, আক্রমণকারীদের পথ দেখা যাচ্ছে। এই আক্রমণ অনেক জায়গা থেকে হচ্ছে, কিন্তু দিক একটাই, কেউ তাদের পথ দেখিয়ে দিচ্ছে, এবং সেই ব্যক্তি আমাদের ইমারতের নেটওয়ার্কে এখনও সক্রিয়। কাব্যের আঙুলগুলো হালকা কাঁপল। আমরা কি তাকে আলাদা করতে পারি? অর্জুন মাথা নাড়ল। স্তরটি কাজ করছে, কিন্তু ভেতরের কার্যকলাপ খুব দ্রুত, যেন সে জানে যে আমরা তাকে খুঁজছি। এরই মধ্যে স্ক্রিন আবার কেঁপে উঠল, এবং এইবার কোনো হুমকি দেওয়া বাক্য এলো না, বরং একটি অত্যন্ত সাধারণ কিন্তু তার থেকেও বেশি ভীতিজনক মেসেজ দেখা গেল। অ্যাক্সেস গ্রান্টেড ফ্রম ইন্টারনাল নোড। এর মানে ছিল যে কেউ ভেতর থেকে শেষ দরজাও খুলে দিয়েছিল। কাব্য ধীরে কিন্তু দৃঢ়স্বরে বলল, অর্জুন, এর মানে সে এখন আর লুকিয়ে নেই, সক্রিয় হয়ে উঠেছে। অর্জুন গভীর শ্বাস নিল। ম্যাডাম, সে যদি এখানেই কোথাও থাকে তবে হয়তো এই রাতেই সত্য সামনে আসতে পারে, এবং হয়তো সবকিছু বদলে যেতেও পারে। কন্ট্রোল রুমের বাতাস ভারী হয়ে গেল। মেশিনের আওয়াজ, সতর্কবার্তা এবং সেই অসম্পূর্ণ পরিচয়ের ছায়া সব মিলে একটি শেষ লড়াইয়ের পরিবেশ তৈরি করছিল। কাব্য ঘরের চারদিকে দেখল, যেন সে প্রতিটি দেওয়ালের কাছে জিজ্ঞাসা করছে যে কে তার বিশ্বাস ভেঙেছে, এবং অর্জুন সিস্টেমের সামনে ঝুঁকে পড়ে সেই মুখটি খোঁজার জন্য তৈরি ছিল, যা এখন পর্যন্ত অন্ধকারে লুকিয়েছিল। মহাটেকের রাত এখন আর কেবল প্রযুক্তিগত যুদ্ধ রইল না, এটি সেই মুহূর্ত ছিল যেখানে ভরসা, ভয় এবং সত্য একসাথে আছড়ে পড়তে চলেছে। মহাটেকে রাত এখন ধীরে ধীরে শান্ত হতে দেখা যাচ্ছিল, কিন্তু কন্ট্রোল রুমের ভেতরে পরিবেশ এখনও ভারী ছিল। সূর্যরক্ষার শেষ স্তর আক্রমণ থামিয়ে দিয়েছিল, এবং এখন সিস্টেম ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরছিল। অর্জুন যেমনই শেষ লকটি খুলল, তার চোখ থমকে গেল। পরিচয় এখন পরিষ্কার দেখা যাচ্ছিল। ম্যাডাম, এই অ্যাক্সেস শুধু বাইরে থেকে আসেনি, এর পেছনে ইন্টারনাল নোড, বার্মা গ্রুপের প্রশাসনিক চ্যানেল সক্রিয় ছিল। কাব্য কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। তার চোখে রাগ নয়, বরং গভীর আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল। তারপর সে ধীরে ধীরে বলল, তাকে ডাকা হোক। কয়েক মিনিট পর বার্মা ঘরে এলো। তার চোখ টিমের ঘাবড়ে যাওয়া ভাব পড়ছিল, এবং কোথাও না কোথাও তার আন্দাজ ছিল যে কথা এখন আর আগের মতো নেই। কাব্য শান্ত গলায় জিজ্ঞাসা করল, আপনার অ্যাক্সেস সেই সময়ে সক্রিয় কেন ছিল যখন আক্রমণের শেষ পর্যায়ে শুরু হয়েছিল? বার্মা প্রথমে তো চমকে গেল, তারপর নিজের গলার আওয়াজ স্থির রাখার চেষ্টা করল। কাব্য, তুমি জানো, আমি বছরের পর বছর ধরে এখানে সিস্টেমের ভেতরের কাঠামো সামলে আসছি। কখনো কখনো ব্যাকএন্ডে অ্যাক্সেস থেকে যায়, এর মানে এই নয় যে আমি। তারপর তার শব্দগুলো অসম্পূর্ণ থেকে গেল, কারণ অর্জুন স্ক্রিনটি তার দিকে ঘুরিয়ে দিয়েছিল। লগের খুঁটিনাটি সত্য বলে দিচ্ছিল। বার্মার মুখ এখন আত্মরক্ষা এবং অস্থিরতার মিশ্রণে ভরা ছিল। দেখো, সূর্যরক্ষার মতো প্রজেক্টগুলো কোম্পানির ফোকাস বিগড়ে দিচ্ছিল। বিনিয়োগকারীদের চাপ, বোর্ডের রাজনীতি, আমাকে এমন পদক্ষেপ নিতে হয়েছিল যা তুমি হয়তো বুঝতে পারবে না। অর্জুন দৃঢ় গলায় বলল, কিন্তু আপনার রাজনীতি মহাটেককে পতনের কিনারায় পৌঁছে দিয়েছিল। বার্মা রেগে গিয়ে বলল, যখন নেতৃত্ব নিজেই ভ্রান্তিতে থাকে তখন কাউকে না কাউকে পরিস্থিতি সামলাতে হয়। যদি তোমরা দুজনে এটা মনে করো যে এই সব এত সহজে বাঁচানো যেত, তবে তোমরা খুব বোকা। কাব্য, তুমি একটি ভুল করছ। কিন্তু কাব্য ধীরে ধীরে বলল, ভুল আমি অনেক আগে করেছিলাম, যখন আমি ভুল ব্যক্তির ওপর ভরসা করেছিলাম। আজ সেটি ঠিক করছি। বর্মাকে বাইরে নিয়ে যাওয়া হলো। ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, এবং সেই নিস্তব্ধতায় অর্জুন ধীরে ধীরে বলল, ম্যাডাম, বিপদ এখন পুরোপুরি কেটে গিয়েছে। কাব্য তার দিকে তাকাল, এইবার একজন সিনিয়রের নজর নয়, বরং একজন মানুষের নজর দিয়ে, যে অন্য একজন মানুষের মধ্যে আলো দেখেছে। অর্জুন, আজ যদি মহাটেকে দাঁড়িয়ে থাকে, তবে তোমার শান্তি, তোমার সততা এবং তোমার সাহসের কারণে। আমরা সবাই অনেক কিছু হারিয়েছি, কিন্তু হয়তো আজ একটি নতুন শুরু পেলাম। দুজনে বড় জানলার কাছে গিয়ে দাঁড়াল। বাইরে শহরের আলোগুলো হালকা কুয়াশায় চমকাচ্ছিল, যেন ক্লান্তির পরেও জিন্দেগি ধীরে ধীরে হাসছে। অর্জুন নিচু স্বরে বলল, কখনো কখনো সিস্টেম নয়, মানুষ ভেঙে পড়ে, আর কখনো কখনো
একটি রাতেই সব কিছু বদলে যায়। কাব্য মাথা নাড়ল। হ্যাঁ অর্জুন, এবং আজকের রাত আমাদের এটি শিখিয়েছে যে উচ্চতা দিয়ে নয় বরং বিনয় দিয়ে তৈরি সেতুই সবথেকে মজবুত হয়। মহাটেকের ভেতরে মেশিনের আওয়াজ এখন স্বাভাবিক ছিল, এবং সেই আওয়াজের মাঝে দুটি হৃদয় জানল যে কোনো কোম্পানির আসল শক্তি তার সার্ভার নয়, তার মানুষ হয়। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে দেখা হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।